কি? এটা তুমি বলতে পারলে বৌমা? অহনা শ্বশুরবাড়ির লোকজন যেন আমাদের মতো হয়। কেন বৌমা? আমরা তোমার কি ক্ষতি করেছি? সবেমাত্র মেয়েটার এনগেজমেন্ট হয়েছে। মেয়েটা দিব্যি হাসি খুশি আছে, কেনাকাটাগুলো সারছে একে একে। তোমার বুঝি সেটা আর সহ্য হচ্ছে না? তাই আমার একমাত্র মেয়েটাকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ? কেন মা, এমনটা বলছেন কেন? আপনাদের পরিবার কি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে? আপনারাই তো সবাইকে হাসি হাসি মুখে বলেন আপনাদের মতো বড়লোক ও আদবকায়দাযুক্ত বাড়িতে বিয়ে হয়েছিল বলে নাকি আমি বর্তে গেছি। তাহলে আজ হঠাৎ এই কথা বলছেন কেন? যখন আমি এতই সুখী এই সংসারে এসে, তাহলে তো আমিও চাইবো আমার প্রাণপ্রিয় ননদিনী তার সংসারে এমনই হাসি খুশি থাকুক। আমি কি কিছু ভুল বললাম মা? শাশুড়ি মা কোনো উত্তর দিলেন না। বিরক্ত মুখে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। মনে হলো যেন বললেন, আমার কপালেই যত জোটে। দুপুরে দোকানের ক্যাশ মিলিয়ে শ্বশুরমশাই খেতে আসেন, সঙ্গে আমার স্বামী। ওদের অনেক দিনের পারিবারিক বিজনেস গার্মেন্টসের দুখানা মস্ত বড় দোকান, দেদার বিক্রি। বিয়ের পর রিসেন্টলি আমার বাবার টাকায় একটা দোকান রেনোভেট হয়েছে, দোতলায় এসি বসেছে, দেওয়াল জোড়া আয়না আর ছবিতে সেজে উঠেছে দোকান। আজকাল শাড়ির সঙ্গে সেই দোকানে ছেলে মেয়েদের ডিজাইনার পোশাক আশাকও থাকছে। নিচতলাটা ইউনিসেক্স, ওপরটা অবশ্য লেহেঙ্গা আর শাড়ি। এত শাড়ি খদ্দের জন্য বোঝা দায় হয়ে যায় কোনটা ফেলে কোনটা নেবে। মার্বেলের মেঝে এমন ঝকঝকে, মনে হয় যেন মাছি বসলে পিছলে যাবে। আমি অবশ্য কখনো যাইনি, আমায় নিয়ে যাবে এত সময় কার? যদিও বাড়িতে সবসময় ড্রাইভার আর গাড়ি মজুত, কিন্তু সেটা কাজের লোকেদের জন্য। আমার মতো নিষ্কর্মা গাড়িতে চেপে কি কাজ? তাই আমি শুধু দোকানের ছবি দেখেছি আর অর্কের মুখে শুনেছি। অর্ক যখন মুড ভালো থাকে অনেক অনেক কথা বলে, আর মুড খারাপ থাকলে থাক সে কথা। দিনের পর দিন মেঝের উজ্জ্বলতা বেড়েছে, আর আমার চেহারা হয়েছে মলিন। সারাদিনের টুকরো ফাইফার মাস খেটেই আমার দিন কেটে যায়। অর্ককে বাবার ভারী পছন্দ হয়েছিল পুজোর বাজার করতে এসে। পিসিদের একের পর এক শাড়ি দেখিয়েছিল অর্ক, কোনো রকম বিরক্ত না হয়ে। দেখে শুনে বাবা বড্ড খুশি হয়েছিল। খোঁজ খবর নিতেই জানতে পেরেছিল অর্কই এই দোকানের ভবিষ্যৎ মালিক। অবাক হয়েছিল মালিকের ছেলের এত ধৈর্য দেখে। আমায় বলেছিল, বিয়ে করবি? ছেলেটা খুব ভালো, ভীষণ ধৈর্যশীল, জীবনে অনেক উন্নতি করবে। বাবার কথার অবাধ্য কোনোদিনই হয়নি, সেদিনও নয়। অর্কের সঙ্গে ধুমধাম করে 4 হাত এক হয়ে গেল। অর্কের ব্যবসায়ী সত্তায় মুগ্ধ বাবা দোকানও সাজিয়ে দিল নতুন করে। আজও বাবা জামাই নামে গর্বিত হয়, সবার কাছে গুণগান করে। অর্ক আমার বাবার বাড়িতে নিজের তেমনই ইমেজ বজায় রেখেছে। আমিও লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। কী বা বলবো? শরীরের আঘাত চোখে দেখা যায়, কিন্তু মনের আঘাত সে চোখে পড়ে কার? অর্ক অতীব ধৈর্যশীল, তাই ওর বাবা মায়ের ছড়া শব্দের করাঘাত কখনো ওর কানে আঘাত হানে না। আমার হৃদয়ের নিস্তব্ধ রক্তক্ষরণ চোখেও পড়ে না। আগে বলতাম, আজকাল বলা ছেড়ে দিয়েছি। অনুভূতি শূন্য রোবটের সঙ্গে কথা বলে কী লাভ? দু একবার অবশ্য প্রতিবাদ করেছিলাম। সেদিন বুঝেছিলাম অর্ক রোবট নয়, আমার মতোই রক্তমাংসে গড়া মানুষ, যে দরকারে কর্ণহীন রোবট হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর শ্বশুরমশাইয়ের বিচার সভায় আমার ডাক পড়ল। দেখলাম ননদিনী বাদে সবাই উপস্থিত। জলদগম্ভীর স্বরে শ্বশুরমশাই বললেন, তুমি আশাকে কি বলেছ বৌমা? আমাদের বাড়িতে এসে তুমি সুখী নাও? আমরা তোমাকে অত্যাচার করি? কিসের অভাব রয়েছে তোমার? শাড়ি গয়না সবই তো থরে থরে, আর কি চাও? বাবার সঙ্গে তাল মিলিয়ে বলে উঠল অর্ক, কেউ যদি স্বেচ্ছায় অসুখী হতে চায় বাবা, তাকে সুখী করার ক্ষমতা জগতে কারুর নেই। আমায় বলো তো মিলি, কখনো তুমি সুখী হতে চেয়েছো? চাওনি। হাসি মুখে বললাম, কখন বলেছি এখানে আমি সুখী নয়? মাকে জিজ্ঞেস করো তো। দুজনের দৃষ্টি পলকে শাশুড়ি মায়ের দিকে ঘুরে গেল। বিপদ বুঝে ততক্ষণে মুখটা কাচুমাচু করে নিয়েছেন তিনি। ঠিক বুঝে উঠতে পারছেন না তৃণ থেকে বেরোনো তীর আজ তাকেই আঘাত করবে কিনা। একটু থামলাম। আমি শুধু বলেছিলাম অহনা শ্বশুরবাড়িও যেন আমার মতোই হয়, এই আশীর্বাদ করি। তুরন্ত আগুন পলকে নির্বাপিত। নির্বাক মুখগুলো যেন ভাষা খুঁজে ফিরছে।
দৃষ্টি নত মাটির দিকে। ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম। কে জানে আর কোনোদিন ওরা আয়নার দিকে চোখ তুলে তাকাতে পারবে কি না।